4 দিনের সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হবে না বললেন উপদেষ্টা মাহফুজ আলম। এবং যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো নয় মন্তব্য আমির খসরু। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকাল 5টার পর তাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত 9:50 প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী একটি ফ্লাইট জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। গত 20 জানুয়ারি রাতে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডক্টর ইউনূস। পরদিন সুইজারল্যান্ডে পৌঁছালে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, বিএনপি জামাত সহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী আছেন তারাই নির্বাচনে থাকবেন। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল দল পজিটিভ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন। পথসভায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন ফারুক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা বলেছি বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশ বন্দী তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণের বৈষম্য বিরোধী এবং শাসন ব্যবস্থা কায়েম করবেন। এখন থেকে জ্বালানি খাতের প্রকল্পগুলো উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই-এর এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। এই খাতে অনিয়ম দুর্নীতির বিচারের জন্য জ্বালানি ট্রাইব্যুনাল করা দরকার বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, বেশি দামে আওয়ামী লীগের আমলে যে বিদ্যুৎ কেনা হয়েছে সেটি কতদিন টানা যাবে তা নিশ্চিত নয়। আর গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বলেন, যাদের বাড়িতে গ্যাস লাগবে তাদের জন্যই দাম বেড়েছে। স্বাভাবিক গ্রাহকদের বাড়তি টাকা দিতে হবে না বলেও জানান ফাউজুল কবির খান। রাতারাতি সব বদলে ফেলতে কোনো জাদুর চেরাগ হাতে নেই বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে না গিয়ে গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, সকল দলের সমর্থনে এই সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবে বিএনপি। তিনি দাবি করেন, বাংলাদেশে সংস্কারের নায়ক জিয়াউর রহমান। দেশের রাজনীতি ও অর্থনীতির 90% সংস্কার করেছে বিএনপি। 6 বছর আগে খালেদা জিয়া ভিশন 2030-এ সংস্কারের কথা বলেছেন। খসরু বলেন, এখন বিএনপিকে অনেকে সংস্কারের সবক দিচ্ছে। জিয়াউর রহমানকে বিএনপি কখনোই মহামানব বানায়নি দাবি করে তিনি আরও বলেন, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো নয়। কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা মধ্যে দেশ এবং দেশের বাইরে যে ষড়যন্ত্র হচ্ছে সেসব রুখতে
নির্বাচিত সরকার প্রয়োজন উল্লেখ করে যারা নির্বাচনকে ভয় পায় তারা নিশ্চয়ই এসব ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় অন্তর্বর্তী সরকারকে বিএনপি সফল দেখতে চায় উল্লেখ করে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে সফলভাবে বিদায় নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এই সরকারকে এখনই দোষের কাঠগড়ায় দাঁড়া করাতে চাই না, কারণ আমরা মনে করি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ও জাতির জন্য একটা চরম সংকট সামনে চলে আসবে। আমরা এই সরকারকে সার্থক দেখতে চাই, এই সরকারকে সফল দেখতে চাই। সেই কারণে আমরা চাই যে এই সরকার একটি দল নিরপেক্ষ সরকার, তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে তারা সফলভাবে বিদায় নেবে, এটাই আমরা চাই। পিএইচপি পরিবারের সহযোগী প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ইউআইটিএস মাল্টিপারপাস হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোম্পানিটির সাবেক চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজসেবায় 21 পদকপ্রাপ্ত শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার জেলা সংবাদ। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়। যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিয়েই অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে দিনাজপুরে গোরে শহীদ ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, দেশপ্রেমিক সব সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন বানিয়ে নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল স্বৈরাচারী সরকার। অভিযোগ করেন, রডের বদলে বাঁশ এবং সিমেন্টের বদলে ছাই দিয়ে তারা তাদের উন্নয়নের কাজ চালিয়েছে। অতীতে যারা ষড়যন্ত্র করেছে, আঘাত দিয়েছে, আল্লাহ তার বিচার করবে। এদেশের জনগণ দেশকে ভালোবাসে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো এটা করবে না। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, দর্শন, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। এরা কারা? জনগণ এদেরকে চিনে নেবে। কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামীকে দোষ দেয়। এটা এদের বদ হাসলত। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা ঘুমের মধ্যেও জামাতকে ভয় পায়, জামাতের নীতি আদর্শকে ভয় পায়। এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়েল করতে চায় আমাদেরকে। নিয়ম কানুন না মেনে সাভারে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণ কাজ করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে সাভারের আশুলিয়ার 22 মাইল এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের PAEA ভবনে ৮৮ জাতীয় যুব সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এ সময় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালকের নানা অনিয়মের বিষয়ে তিনি বলেন, সরকার যেখানেই দুর্নীতি পাচ্ছে সেখানে অ্যাকশন নিচ্ছে। সম্মেলনে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টারিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা যাদের বিরুদ্ধে এভিডেন্স পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছি। সবাইকে তো আর জেলখানায় পড়তে পারবো না, কিন্তু ডেফিনেটলি অ্যাকশন নিচ্ছি। ঠিক আছে। আর কি বলে, এই যে বন্ধ হয়ে যাওয়াটাই কিন্তু একটা বিরাট একটা ওদের শাস্তি। কেন তোমরা সেটা নিজেই ভালো করে বোঝো। এখন এরকম শুধু একটা না, অনেকগুলো প্রকল্প থামিয়ে দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বলেছেন, জনসম্পৃক্ত এবং গুরুত্ব বুঝে প্রকল্প নিতে হবে। একই সঙ্গে টিআর ও কাবিখা সহ নানা প্রকল্পে এ মন্ত্রণালয়ের অধীনে আগে কী ধরনের কাজ হয়েছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের ৬ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পৃক্ত সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় প্রকল্পে কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান, বিভাগীয় কমিশনার রায়হান কাউসার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কাজগুলো বিগত 3 বছরে আমরা একটা টার্ম ধরেছি যে এই কাজগুলো তারা করেছে সেগুলির আমরা পুনর্মূল্যায়নের জন্য আমরা ডাটাবেস তৈরি করছি। ওই ডাটাবেসগুলো পর্যালোচনা হবে। ওই পর্যালোচনায় যদি আমরা মনে করি যে কাজ না হয়ে বরাদ্দ ছাড় করা হয়েছে কিংবা এটা নেওয়া হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা শাস্তির আওতায়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হাবিল উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভারতে অনুপ্রবেশ করে মাদক আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে আহত হন হাবিল। এদিকে আহতের স্বজনের দাবি, জমিতে কাজ করার সময় হঠাৎ হাবিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। যাচ্ছি খেলার সংবাদে। 2024 সাল ছিল আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের জন্য রেকর্ডময় এক বছর। প্রথমবারের মতো এক বছরে সর্বোচ্চ 673টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয় এই বছরে। বছরের মাঝামাঝিতে হয়েছে সবচেয়ে বেশি 20 দল নিয়ে টি-20 বিশ্বকাপ। এর মধ্যে আইসিসি তার বর্ষসেরা পুরুষ ও নারী টি-20 দলের তালিকা প্রকাশ করেছে। পুরুষদের বর্ষসেরা দলে সর্বোচ্চ 4 জন সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন ভারত থেকে। তারা হলেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরা ও অর্শদীপ সিং। এদিকে ভারতের সঙ্গে সেরা দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ইংল্যান্ডের ফিল সল্ট, পাকিস্তানের বাবর আজম, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তবে এ তালিকায় বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়নি। সৌদি প্রো লিগের দল আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নেইমারের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। 2023 সালে পিএসজি ছাড়ার পর বার্সেলোনায় ফিরে যাওয়ার গুঞ্জন উঠেছিল নেইমারের। তবে সে সময় বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো জানিয়েছিলেন নেইমারের বার্সায় ফেরা সম্ভব নয়। এদিকে বর্তমানে সৌদি ক্লাব আল হিলালও নেইমারকে রাখতে চাচ্ছে না। তবে চুক্তি বাতিলের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে $6.5 কোটি বকেয়া অর্থ, যা নেইমার ছাড়তে রাজি নন। অন্যদিকে গুঞ্জন রয়েছে নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যেতে পারেন। তাই শেষ পর্যন্ত কোথায় হয় নেইমারের পরবর্তী গন্তব্য তা দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হবে না বললেন উপদেষ্টা মাহফুজ আলম। এবং যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো নয়, মন্তব্য আমির খসরু। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।